বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন সামনে রেখে ৩ সদস্যের ইলেকশন কমিশন গঠন করেছে বিসিবি। শনিবার আনুষ্ঠানিকভাবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বোর্ড। বিসিবি জানায় বোর্ডের সংবিধান ও নিয়ম অনুযায়ী গঠন করা হয়েছে এই ৩ সদস্যের কমিশন, যেখানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন। এছাড়াও তার সঙ্গে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন পুলিশের অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাত উল্লাহ। কমিশনের আরেক সদস্য জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক। নির্বাচন সংক্রান্ত যাবতীয় সকল কার্যক্রম পরিচালনা করবেন এই ৩ সদস্যের কমিটি। করণীয় নিয়ে রোববার বৈঠকে বসবে তারা। বিসিবি বিবৃতিতে আরও জানায়, এই কমিশনের অধীনে নির্বাচন হবে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে, আর আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশন। বিসিবি নির্বাচন এবং বাংলাদেশ জাতীয় দলের আসন্ন এশিয়া কাপ মিশন নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী। সেকান্দার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু যদি করি, আসলে বাংলাদেশে এখন আসলে 3টা ইলেকশনই সবচেয়ে বেশি আলোচিত। জাতীয় নির্বাচন এবং স্টুডেন্ট ইউনিয়ন, যেটা ডাকসু বলি, জাকসু বলি, স্টুডেন্ট ইউনিয়নগুলোর নির্বাচন হচ্ছে। পাশাপাশি যদি রাখি যে বিসিবি ইলেকশন অনেক বেশি আলোচনা, তার কারণ, বড় কারণ হচ্ছে তামিম ইকবালের নির্বাচনের ঘোষণাতে এবং আমিনুল ইসলাম বুলবুল, যিনি আসলে একটা কুইক টি-20 ইনিংস খেলতে এসে এখন একটা লম্বা ইনিংসের প্রত্যাশা তিনি করছেন, স্বপ্ন দেখছেন, মাঠ গোছাচ্ছেন। কি মনে হয় যে বিগত 15 বছরে আসলে বিসিবি ইলেকশন যেভাবে কিছুটা সিলেকশন ভিত্তিতে হয়েছে, এবার মনে হয় যে মাঠটা বেশ জমজমাট? আমি বিশ্বাস করি যে এবার জমজমাট হবে, কিন্তু সেই জমজমাট পরিবেশটা যেন নষ্ট না হয়। এইটা মানে দখল করতে গিয়ে যেন এমন না হয় যে আপনার চর দখলের মতো আপনাদের কাদা ছোড়াছুড়ি পর্যায়ে চলে যায়। আপনারা ক্রিকেটার, আপনারা ক্যাপ্টেন্স, আপনারা সৌজন্যতা বজায় রাখবেন এবং আপনারা ডিসেন্সি বজায় রাখবেন, যেন মানুষ আপনাদেরকে আইকন হিসেবে চেনে, আইকন হিসেবে যেন আপনার সোসাইটিতে থাকতে পারেন। যদি আপনারা কাদা ছোড়াছুড়ি করেন, চেয়ার দখলের জন্য যদি আপনারা একের উপরে অন্যের দোষ চাপান কিংবা আপনারা কলঙ্ক লেপন করার চেষ্টা করেন, তাহলে কিন্তু খুব খারাপ হবে এবং মিডিয়া কিন্তু তখন আপনাদেরকে অন্যভাবে উপস্থাপন করবে। তো এটা মিডিয়া যেটা উপস্থাপন করবে সেটাই পাবলিকের কাছে যাবে। তো এই জায়গা থেকে নিজেরা বাঁচিয়ে রাখুন, নিজেদেরকে বাঁচিয়ে রাখুন, বাংলাদেশ ক্রিকেটকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যান। আমি মনে করি যে নির্বাচন জমজমাট হওয়া উচিত এই কারণে, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ থাকা উচিত এই কারণে যে নির্বাচন মানেই তো প্রতিদ্বন্দ্বিতা, নির্বাচন মানেই তো হচ্ছে আপনার ভোটাধিকার প্রয়োগ, নির্বাচন মানেই হচ্ছে আপনার একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই জায়গা থেকে যদি আপনি এতদিন যেটা দেখেছি আমরা, একটা যেমন রাষ্ট্র যেমন চলেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেই প্রক্রিয়ার মাধ্যমেই চলেছে। একই রূপ ছিল, একই রং ছিল। এখানে সরকার দলীয় এমপি ছিলেন এবং তিনি পরবর্তীতে মন্ত্রীও হয়েছেন। তিনিই আসলে নির্বাচন নিয়ন্ত্রণ করতেন, তার লোকরা ছিল, তিনি সরাসরি করতেন না, তার লোকরাই করতেন। তিনিই বেসিক্যালি যেমন আগে সরকার করেছেন। তো সেইটা ভালো ছিল না। এখন নির্বাচন করতে গিয়ে আমরা যেটা দেখছি, এবার যেটা দেখছি সেটা কিন্তু আবার সত্যি আমরা যেটা জানতে পারছি, ম্যানিপুলেট হবে। একটা সরকার দলীয় আর একটা হলো অন্য পক্ষের বা একটা রাজনৈতিক দলের মতাদর্শ বা সমর্থন নিয়ে। এখন কথা হচ্ছে, একটা রাজনৈতিক দলের সমর্থন কেন প্রয়োজন হচ্ছে, আপনারা এটা কেন দরকার হবে, আর কেন সরকারই বা এখানে সমর্থন দেবে? গঠনতন্ত্রে স্পষ্ট বলা হয়েছে, আইসিসি থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, আপনি কোনোভাবে রাজনৈতিক হস্তক্ষেপ কিংবা সরকারি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। শ্রীলঙ্কাকে নিষেধাজ্ঞা দিয়েছিল, জিম্বাবুয়েকে নিষেধাজ্ঞা দিয়েছিল, আপনি সেই নিষেধাজ্ঞার কথা ভুলে গিয়েছেন। আপনি পরোক্ষভাবে মানে সব কিছু কন্ট্রোল করছেন, কারণ একটা কালাকানুন রয়েছে। আমি আগেও বলেছি এই জায়গায় একটা কালাকানুন রয়েছে। সেই কালাকানুনের কারণে পাপুনরা এটাকে ইউজ করতেন, সেই ইউজটা এখন সরকার সরাসরি করছে, যেটা বাংলাদেশ স্পোর্টস মিনিস্ট্রি করতে পারছে। অ্যাডহক কমিটি গঠন করেছে, আমরা শুনতে পাচ্ছি, এবং যারা সংগঠক রয়েছেন তারা কিন্তু বলছেন যে জেলা ক্রীড়া সংস্থা থেকে যেসব কাউন্সিলর আসবেন তাদেরকে নিতে হবে অ্যাডহক কমিটিতে যে মেম্বার রয়েছে তাদের মধ্য থেকে। তার মানে হচ্ছে সরাসরি সরকারি হস্তক্ষেপে সামিল বলে গণ্য হবে। কারণ আগে যেটা আমরা দেখেছি, জেলা ক্রীড়া সংস্থার যারা সভাপতি হন তারা হলেন ডিসি। তো এই ডিসিরা সাধারণত যারা সংগঠক, প্রকৃত সংগঠক কিংবা ক্রিকেটার, সাবেক ক্রিকেটার, ইন্টারন্যাশনাল ক্রিকেটার, তাদেরকে আপনারা মনোনীত করে ওই বোর্ডের মাধ্যমে, অর্থাৎ যারা জেলা ক্রীড়া সংস্থার কমিটি থাকে তাদের মাধ্যমে পাশ করিয়ে আপনার বিসিবিতে কাউন্সিল হিসেবে পাঠাতেন। এবার যদি আপনার
অ্যাডহক কমিটি থেকে হয় তাহলে সরাসরি সরকারি হস্তক্ষেপের সামিল বলে গণ্য হবে গঠনতন্ত্র অনুযায়ী। তো এটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য কখনোই ভালো হবে না, এবং এটা বাংলাদেশের স্পোর্টসের জন্য ভালো হবে না। আমিনুল ইসলাম বুলবুলের কথা বলেছেন, যে আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবাল দুজনে কিন্তু সাবেক ক্যাপ্টেন, একজন প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আর একজন টেস্টে রেকর্ডধারী, অনেক কিছু করেছেন বাংলাদেশের জন্য। একজন ইয়াং, একজন হলো মধ্যবয়সী, এখন এক্সপেরিয়েন্স রয়েছে, একজন আইসিসির কাজ করেছেন। কাজ করা, চাকরি করা এক জিনিস, আরেকটা হলো সংগঠক হিসেবে দেশের ক্রিকেট বোর্ড চালানো কিংবা যে কোনো প্রতিষ্ঠানকে ফুললি রান করা অন্য। এখন আপনাকে আনা হয়েছে, আপনি তো এসেছেন এখানে সরকারি মদত পুষ্ট হয়ে, এনএসসির অর্থাৎ এনএসসির কোটায় এসেছেন। তার মানে হচ্ছে আপনি যদি এখন কোন বেসিসে নির্বাচন করতে চান, আপনার তো এখানে ক্লাব নেই, আপনার এখানে জেলা বা ডিভিশনে আপনার কোনো লোক নেই, আপনি অস্ট্রেলিয়া প্রবাসী, নির্বাচন করতে আসছেন মানে আপনার পেছনে ব্যাকআপ রয়েছে। এই ব্যাকআপ থাকা মানে কারা ব্যাকআপ, সেটা হয় মন্ত্রণালয় দেবে, না হলে আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। তামিম ইকবালের ক্ষেত্রেও বলা যায়, কারণ তামিম ইকবাল মাত্র ক্রিকেট খেলা শেষ করেছে, তার ব্যাকআপটা কি? তার ব্যাকআপটা হলো ওই যে আপনার তারাও অলরেডি আলী আসগর লবি সাহেব কিন্তু বলে দিয়েছেন যে বিএনপির পক্ষ থেকে আমরা তাকে সমর্থন দেব। তার মানে হচ্ছে এই জিনিস আমরা কোনোভাবেই চাই না যে আপনার রাজনীতি এখানে একদম প্রত্যক্ষভাবে ভর করুক। যদি রাজনীতি প্রত্যক্ষভাবে ভর করে তাহলে এটা বাণিজ্যিক প্রতিষ্ঠান বানিয়ে আপনারা সবাই এখান থেকে ক্রিম নেওয়ার চেষ্টা করবেন। এখন যখন এখানে মানসিকতাই থাকবে এখানে এসে আমি এখান থেকে কিছু অর্জন করতে চাইবো, তখন কিন্তু আপনি দেশের ক্রিকেটকে লালন করবেন না, ধারণ করবেন না, তখন অন্ধ কিছু হবে। তামিম ইকবাল ঠিক আছে, উনি একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার, উনি সার্ভ করতে পারবেন, ডেফিনেটলি সার্ভ করতে পারবেন, কারণ হচ্ছে তার যে ক্রিকেট খেলেছেন, ক্রিকেটটাকে তিনি ইন্টারন্যাশনাল ছেড়ে দিয়েছেন এবং তিনি সাংগঠনিক ব্যাপারগুলো কিছুটা ভালো বোঝেন। তো যখন বুঝেন বিকজ অফ ইন্টারন্যাশনালি তার কিন্তু ক্রিকেটারদের সঙ্গে খুব ভালো যোগাযোগ, আপনি দেখে থাকবেন যে বিপিএল বলেন বা যে কোনো বলেন, খুব সুন্দর যোগাযোগ হয় আপনার। তার যে টক শো হয়েছে কোভিডকালীন সময়ে, সেই টক শোগুলিতে ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা কিন্তু এসেছে, বিরাট কোহলি থেকে শুরু করে আপনার। তার মানে হচ্ছে তার একটা অ্যাকসেপ্টেন্সি ইন্টারন্যাশনালভাবে রয়েছে। ওনার মতো একজন যদি প্রেসিডেন্ট হন, আমিনুল ইসলামের বুলবুলের মতো যদি কেউ একজন প্রেসিডেন্ট হন, তাহলে ইন্টারন্যাশনাল গ্রহণযোগ্যতা অনেক বেশি থাকে। বাট যেটা বললাম, কাদা ছুরি না করে ওই আপনার দলীয় মদত বা সরকারি মদত না নিয়ে আপনারা মিউচুয়ালি সুন্দরভাবে কিভাবে করতে পারেন সেটার দিকে যান। তামিম আজকে একটা কথা বলেছেন আমাদের একটা ইন্টারভিউতে, যে আসলে বুলবুল যদি নির্বাচন করতে চান তাহলে তিনি সভাপতির পদ ছেড়ে নির্বাচনে আসা উচিত। এই মন্তব্যটাকে আসলে আপনি কীভাবে দেখছেন? আমিও তাই মনে করি। কিছুদিন আগে যদি আপনি দেখে থাকেন, আমাদের মাননীয় ক্রীড়া উপদেষ্টা তিনি কিন্তু একটা টক শোতে, ইন্টারন্যাশনাল আমেরিকা থেকে যে আমাদের খালিদ মহিউদ্দিন সাহেব একটা টক শো করেন অনলাইনে, সেই জায়গা থেকে তিনি কিন্তু বলেছিলেন যে এখানে আগে যে ফারুক সাহেব ছিলেন, ফারুক সাহেব মূল কাজের বাইরে গিয়ে ইলেকশন নিয়ে বেশি ফোকাস করেছিলেন এবং ক্লাব দখল নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়েছিলেন। ফারুক সাহেবকে যদি সেই অপরাধে এখান থেকে সরিয়ে দেওয়া যায়, তাহলে আমিনুল ইসলাম বুলবুল কোন ক্যাটাগরিতে পড়েন, যে তিনি নির্বাচন করছেন, নির্বাচনে আগ্রহ প্রকাশ করছেন, তাকেও তো সরিয়ে দিতে হবে। এখন আপনি আগে তাকে সরিয়ে তাকে নির্বাচনের প্লট, একদম নিরপেক্ষ একটা প্লট তৈরি করেন, তারপরে নির্বাচনে মানে আপনি অংশগ্রহণ করেন। আপনি প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন, আপনি সরকারি পক্ষের, কিন্তু আপনি এসছেন টি-20 গেম খেলতে, আপনি 3 শতক ইমপ্লিমেন্ট করতে, সেটা যদি আপনি না পেরে থাকেন, কোনো কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। সেটা আসলে উনি আসছেন সরকারি পক্ষে হয়ে আসছেন, কিন্তু তিনি তো চাইলে নির্বাচন করতেই পারেন। তামিম ইকবালের ক্ষেত্রে আপনি যেটা আসলে বুলবুলের ক্ষেত্রে বলছে, তিনি সরকারি মদতপুষ্ট হয়ে আসছেন বলে যে আসলে পরবর্তী ইলেকশনটাও তার সরকারের মদতেই তিনি করবেন এমনটাও তো না। হয়তোবা তিনি যারা ভোটার রয়েছেন, কাউন্সিলর রয়েছেন, তাদের সঙ্গে লিয়াজু মেনটেন করার চেষ্টা করছেন। দিস ইজ অ্যাবসার্ট। কেন অ্যাবসার্ট আমি বলছি, আপনার যেখানে যোগাযোগই ছিল না, আপনি এই দেশের সঙ্গে কানেক্টেড ছিলেন না, সেই আপনি যদি বলে দেন যে আপনি রাতারাতি সব কিছু পরিবর্তন করে ফেলেছেন, তাহলে কিন্তু এটা বিশ্বাসযোগ্য না, কেউ বিশ্বাস করবে না। আর একটা বিষয় হচ্ছে যে আমি কারো পক্ষ নিয়ে বলতে চাই না, তামিম ইকবালও না, আমিনুল ইসলাম বুলবুলও না, দুজনেই কিন্তু সাবেক অধিনায়ক এবং আবারও বলছি তারা রেসপেক্টিভ পারসন। এবং তারা যখন এইসব জায়গায় এই যে যেটা আজকে তামিম রেজ করেছেন, আমিও মনে করি যদি আপনার ফারুকের জন্য এক আইন হতে পারে, তাহলে বুলবুলের জন্য সেই আইন প্রযোজ্য হবে। কিন্তু এখানে তো আসলে আপনি যে ব্যাকআপের কথা বলছেন, তামিমের তো সেম ব্যাকআপ নিয়ে আসলে ইলেকশনটা করতে যাচ্ছে। এখানে আসলে নিরপেক্ষতা কিংবা আপনার স্পোর্টস এরিনাতে যে আসলে যে পলিটিসাইজ না হওয়ার যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কথা হয়, সেটা তো আসলে
এখন এসে ওই পরিবর্তিত বাংলাদেশও আমরা আসলে তেমনটা দেখছি না। এটা কোনোদিনই আশা করা যায় না। বাংলাদেশের মানুষ, আমরা যেটা মনে করেছিলাম একটা আন্দোলন পরবর্তীতে সর্ব জায়গায় যে পরিবর্তন, সেই পরিবর্তন আমরা বিন্দুমাত্র দেখতে পাইনি। আমরা দেখতে পেয়েছি আরও বেশি জটিল হয়েছে, স্পোর্টস এরিনাতে আরও বেশি জটিল হয়েছে। আমরা মনে করেছিলাম যে ক্রীড়াঙ্গনে একটা নির্বাচিত, প্রত্যেকটা ফেডারেশন নির্বাচিত কমিটি আসবে, 1 বছরের মধ্যে আপনি যখন নির্বাচন দিতে পারেন না, কোনো কমিটি গঠন করতে পারেন না, তার মানে আপনি কোনোদিন পারবেন না। কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রিতভাবে আপনি তাদেরকে পেষণ করার জন্য আপনি এই নির্বাচনগুলি দিচ্ছেন না। তার মানে হচ্ছে যে আপনি যেটা বলছেন যে এখন যেটা করার সেটা মানে কন্ট্রোলড হবেই, সেটা হলো বিএনপির থেকে সমর্থিত হোক বা ইসন, বাট ইলেকশন ইজ ডিফারেন্ট। আপনার মনে হচ্ছে যে বিএনপি তো এতদিন ছিল না ক্লাবগুলিতে, সো যিনি বিএনপির সমর্থন নিয়ে আসতেছেন তার জন্য কিন্তু সহজ হবে না। এই জন্য দেখবেন যে পেছনে অনেক রাজনীতি হচ্ছে। অবশ্যই সেন্দ্র ভাই, আরও আলোচনা করবো, একটা প্রতিবেদন আছে সেটা দেখে আসছি। কাল শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ যাত্রা। 2 ধাপে সংযুক্ত আরব আমিরাতে যাবে টাইগাররা। 9 সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপ। 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের এশিয়া কাপ মিশন। রোববার সকাল 10টা 15 মিনিটে প্রথম ধাপে দেশ ছাড়বেন ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা। দ্বিতীয় গ্রুপটি যাবে সন্ধ্যা 7:30টায়। প্রথম ম্যাচে মাঠে নামার আগে আবুধাবির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন লিটন দাসরা। গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে। টাইগারদের গ্রুপের অন্য 2 প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এশিয়া কাপের মঞ্চে নামার আগে টানা 3টি সিরিজ জিতেছে বাংলাদেশ, তাই টাইগারদের কাছে এবারও প্রত্যাশা বেশি। আবার একটু আলোচনায় ফিরি। আসলে এই নির্বাচনী আলোচনার মাঝে আসলে ক্রিকেটটা অনেকটা বেশি ঢাকা পড়ে গেছে। বাংলাদেশের অনেক বড় একটা মিশন। এশিয়া কাপে আমরা আসলে চ্যাম্পিয়ন হতে পারিনি, সেমিফাইনাল খেলেছি, ফাইনাল খেলেছি। সেই জায়গা থেকে কি মনে হয়, এবার তো পাওয়ার হিটিং কোচ কাজ করলো, 3টা সিরিজ জিতলো। সিরিজ জেতার আসলে ধরনটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, তারপরেও প্রত্যাশা কতটুকু রাখা যায়? দেখুন, আমি তো প্রত্যাশা করব যে বাঙালি, এবং আমি এই এরিনাতে যেহেতু থাকি সবসময়, আমি আশা করব যে অবশ্যই বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক, এবং আমি চ্যাম্পিয়ন হিসেবে তাদেরকে দেখতে চাই। আপনিও চান, এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষই চায়। যে বাংলাদেশের ক্রিকেটটা পছন্দ করে না খেলা হিসেবে, ফুটবল পছন্দ করে, সেও চাইবে বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক। সো আমরা চাই বাংলাদেশের লিটন দাসরা চ্যাম্পিয়ন হয়ে শিরোপা নিয়ে দেশে ফেরুক। কিন্তু আপনি যদি আমাকে ব্যাখ্যা দিতে বলেন, তাহলে আমি ব্যাখ্যা দিয়ে বলবো, একটা সিরিজ শুধু বাংলাদেশ ভালো খেলেছে, সেই সিরিজটা হলো শ্রীলঙ্কায়, কারণ আপনি অ্যাওয়েতে খেলেছেন তাদের প্রতিপক্ষের কন্ডিশনে। এখন আপনি খেলতে যাচ্ছেন সেই অ্যাওয়েতে, অর্থাৎ টেস্টেড হবে আপনার নিরপেক্ষ ভেন্যুতে। আপনি পরবর্তীতে যে 2টো সিরিজ খেলেছেন, একটা পাকিস্তানের বিপক্ষে, সেখানে কিন্তু আপনার একটা প্রশ্ন ছিল। সেই প্রশ্নটা কি, পাকিস্তানের কোচ কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে উইকেটে খেলা হয়েছে সে উইকেট খুবই একটা পোর উইকেট। এরকম কথা যখন বলেন, সেই পোর উইকেটে আপনার সিরিজ জেতার পরে আপনার থার্ড ম্যাচটায় গিয়ে যখন একটা ভালো উইকেট দিল, গামিনী ডি সিলভার কাছ থেকে একটা ভালো উইকেট নিলেন, সেই ভালো উইকেটে খেলে আপনি খুব পোর ক্রিকেট খেলেছেন। সেই পোর ক্রিকেট খেলার মানে হলো আপনার বেসিকটা হলো ওই জায়গায়। এখন নেদারল্যান্ডসকে আপনি ডেকে এনেছেন। নেদারল্যান্ডস আমার মনে হয় তারা প্র্যাকটিসের মধ্যে ছিল না, কারণ তারা তো ম্যাক্সিমাম প্লেয়ারই চাকরি করে জীবিকা নির্বাহ করতে হয়। বাংলাদেশের মতো না যে এখানে লিগ খেলে অনেক পয়সা উপার্জন করবে, বা তাদের সারা বছর ইনকাম রয়েছে, বেতনভুক্ত হলেও তারা অল্প বেতন পান। তো সেই জায়গা থেকে এই ক্রিকেটাররা আপনারা এসেছেন, এসেই মাত্র আপনার প্র্যাকটিস করার সুযোগ পেয়েছেন। একটা সেশনের পরে ম্যাচে নেমেছেন, সেই ম্যাচ, হ্যাঁ বৃষ্টিও ছিল। তো সব কিছু মিলিয়ে তারা কিন্তু তাদের সেরা ক্রিকেটটা যে বাইরে খেলে, আমরা বিশ্বকাপগুলিতে দেখেছি তাকে ওয়েল প্রিপেয়ার থাকে, তখন সেই প্রিপারেশন থেকে তারা যে পারফরমেন্সটা করেন বাংলাদেশের বিপক্ষে, তারা প্রতিবারই কিন্তু যে 2টা ম্যাচ বিশ্বকাপে খেলেছে, লাস্ট 22 এবং 24-এ, এই 2টো ম্যাচেই কিন্তু কম্পিটিটিভ ছিল। কিন্তু এইবার এসে তারা একেবারেই কম্পিট করতে পারেনি, বিকজ অফ তারা না পেরেছে। বিকজ অফ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই কন্ডিশনে তারা কিন্তু 8 বছর পর খেলছে, এবং যতই ভালো উইকেট দেন না কেন, আনসার্টেন একটা উইকেট, আননোন একটা উইকেটে খেলতে এসে কেউ স্বাভাবিকভাবে খেলাটা খেলতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ওয়েদারগুলি একটা ফ্যাক্ট ছিল, প্রচণ্ড গরম ছিল, তারা এটার সঙ্গে মানিয়ে নিতে পারেনি। তারা যদি 1 সপ্তাহ থাকতেন তাহলে হয়তো ডিফারেন্ট সিনারিও হতে পারতো। আর তার মানে কি বাংলাদেশের প্রস্তুতি আসলে ভালো বলবেন না? আমি উইনিং ইজ হ্যাবিট 2006 এবং যদি দেখেন আপনার সাথে যে বিশ্বকাপ ছিল, তার আগে কেনিয়া, তারপরে আপনার আরও যেসব অ্যাসোসিয়েট নেশন ছিল তাদের সঙ্গে র্যান্ডম ম্যাচ খেলেছে। র্যান্ডম ম্যাচ খেলার ফলে একটা উইনিং স্পিড ছিল, সেই উইনিং স্পিডের ফলে এবং কন্ডিশন আপনার ওয়েস্ট ইন্ডিজে কিছুটা ফেভারও করেছিল, যার ফলে ওখানে কিন্তু সেরা একটা বিশ্বকাপ খেলেছিল।
এর পরবর্তীতে টি-20 বিশ্বকাপে কিন্তু আমরা খুব একটা ভালো করিনি বেসিক্যালি। লাস্ট ওয়ার্ল্ড কাপটা যদি ধরেন 20 দলের মধ্যে, এশিয়া কাপে আমরা হোমে খেলেছিলাম, দ্যাট ওয়াজ দ্য বিগ টিম ফর বাংলাদেশ। এবং ওই সময় তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদরা সবাই কিন্তু ভালো ক্রিকেট খেলতেন। এর পরবর্তীতে এখন এই টিমটা জেল আপ হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, হয়তো সামনে গিয়ে আরও বেটার করবে। একটা বেটার প্রতিপক্ষ যদি পাওয়া যেত তাহলে আপনার তার সক্ষমতাটা বুঝতে পারতেন। আপনি যদি পাকিস্তানের সঙ্গে এই যে কন্ডিশনটা দিয়েছেন, আপনার সিলেটে খেলেছেন, এই কন্ডিশনটা যদি দিতেন, এখানে সিরিজটা হতো, তাহলে আপনি বুঝতে পারতেন যে আপনার স্ট্রেংথটা কতটুকু, বিকজ অফ ইউ লস্ট এগেন্স্ট পাকিস্তান ইন পাকিস্তান। সেই জায়গা থেকে আমি বলবো যে একটা ফেক কনফিডেন্স না হয়ে যায়। আপনি মেধা দিয়ে আপনি আরেকটা যে কোশ্চেন করেছিলেন না, পাওয়ার হিটিং, 1 সপ্তাহে 15 দিনে 1 মাসে কোনো স্কিল এক্সিকিউট করা যায় না। আপনার খুব ট্যালেন্ট হলে হয়তো ধরতে পারবেন কোনো শট, আপনার তো জানেনই, সেগুলিকে আপনি এক্সিকিউট করবেন শুধুমাত্র। উনি যেটা শিখেছেন এগুলি আপনি আগে থেকেই করেন। বাংলাদেশ সবচেয়ে 6 মারা দল এখন বর্তমানে, বেশি 6 মারে বিশ্বের অন্য ক্রিকেট দলগুলোর সঙ্গে। সেই ক্ষেত্রে আপনি যেটা করছেন, উনি যেটা শিখিয়েছে, কতটা ফোর্স, মানে একটা ডাবল ক্লিক, ওনার যে মেশিনটা ব্যবহার করেছেন সেটা ডাবল টিক করলে সেটা হয় যে আপনার ফোর্সটা ফুল হয়েছে, সেটা দেখানোর জন্য। একটা ব্যাটার যখন খেলবেন, জোরে মারছেন, তো তার হচ্ছে যে ফুল পাওয়ার দিলে বাউন্ডারি, ওভার বাউন্ডারি হবে। আর যদি ফুল পাওয়ার না হয়, হাফ হার্ডেড হয়, তাহলে আপনার ইনসাইডে থাকে, ক্যাচ হন আপনি ম্যাক্সিমাম টাইম। সেই জিনিসগুলি হচ্ছে, এটা রপ্ত করতে সময় লাগবে, এবং এক্সিকিউশন যখন করতে পারবে তখন বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলবে। নিশ্চয়ই সেকেন্দার ভাই, আমরা সবাই আশা করি বাংলাদেশ ভালো করুক, এবং সেই সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য।